প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের বোর্ড বইয়ের শেষ সৃজনশীল প্রশ্ন ৮। ঠিক আছে, এরপরে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। সো আমাদের সাথে লেগে থাকো। আমরা শুরুতে প্রশ্নটা একটু পড়ি। দেখো, 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। অর্থাৎ আমরা হিসাব করব জহির ওয়ার্কশপের, মিস্টার জহিরের না। কেমন? এই যে জনাব জহিরের হিসাব আমরা করব না, আমরা কার হিসাব করব? জহির ওয়ার্কশপ। ঠিক আছে, তার প্রতিষ্ঠানের নিম্নের লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারির 1 তারিখ দেখো, জনাব জহির 5 লক্ষ টাকা, অর্থাৎ এই টাকা হচ্ছে নগদ আনছে, ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন। এই 50,000 টাকার আসবাবপত্র আর 5 লক্ষ টাকা নগদ। এখানে নগদ কিছু বলো নাই, তুমি টাকা বুঝে বুঝে ফেলছো যে 5 লক্ষ টাকা কিসের। জানুয়ারির 16 তারিখ দেখো, প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করছে। যন্ত্রপাতি কি সম্পদ আমাদের জন্য, ঠিক আছে, ব্যবসার জন্য সম্পদ। জানুয়ারি 21 তারিখ, গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করেন। তাহলে এটা আয়, এটা আমাদের জন্য মালিকানা সত্ত্বকে বাড়াচ্ছে। কেমন? আয় করছে নগদেই, যেহেতু ধারে বা বাকিতে কিছু বলে নাই, তাহলে ধরে নেব আমরা নগদ হয়েছে। জানুয়ারি 26 তারিখ, ওয়ার্কশপের ভাড়া প্রদান করছে, এটা তোমরা জানো খরচ। জানুয়ারি 28 তারিখ, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করছে, তাও খরচ, যেটা মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে, নগদ টাকাকে কমিয়ে দিবে। তারপরে জানুয়ারি 30 তারিখ, মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। মালিকের যে গাড়ি ছিল সেটা মেরামত করছে কত হাজার টাকা? 15,000 টাকা। এখানে একটু ঘুরানোর প্রশ্ন, ঠিক আছে। এবার আসি ক, জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধন বুঝো, কত টাকা সে মূলধন আনছে সেটা নির্ণয় করবো আমরা। কেমন? তারপরে জানুয়ারির মাসের ব্যবসায়ের মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই জানুয়ারি মাসের টোটাল আয় ব্যয় নির্ণয় করতে বলছে আমাদের। প্রতিষ্ঠানে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আয় ব্যয়গুলো আমরা আনবো। গ দেখো, জানুয়ারি 1, 16, 28 ও 30 তারিখে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণ প্রভাব দেখা। ওই যে A = L প্লাস ওইতে টেবুলার পদ্ধতিতে আমরা প্রভাব দেখাবো। তাহলে চলো শুরু করি। জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ। কেমন? তাহলে মূলধনের পরিমাণ নির্ণয়। মূলধন বুঝো, ব্যবসার শুরুতে যদি কোনো জিনিস নিয়ে আসে সেটা কি? যা কিছু নিয়ে আসে সেটা মূলধন। তারিখ, বিবরণ, টাকা, টাকা। ঠিক আছে, এখন আমরা দেখি মূলধন। মূলধন 1 তারিখ আনছে, দেখো 2017 জানু 1। জানুয়ারির 1 তারিখে বলছে যে জনাব জহির 5 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র বিনিয়োগ করছে, এটাই তার মূলধন। তাহলে নগদ টাকা আনছে কত? নগদ টাকা বিনিয়োগ হতো না, বিনিয়োগ, মূলধনটা হচ্ছে বিনিয়োগ। নগদ বিনিয়োগ 5 লক্ষ। তারপর আসবাবপত্র, আসবাবপত্র আনায়ন, ঠিক আছে, মানে এটা নিয়ে আসছে কত? 50,000। এই তো এতটুকুই তার মূলধন। তাহলে বলছে মূলধনের পরিমাণ নির্ণয় করতে আমাদের। আমরা মূলধন বের করে ফেললাম 5,50,000। একদম ছোট্ট একটা অঙ্ক, 2 মার্কে, দেখছো? মানে একটু ব্রেন খাটাইলে তোমরা ফিরে যাবো। খ দাগ কি দেখি আমরা। খ দাগে বলছে জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়।
সেম একইভাবে আমরা যদি তারিখ বিবরণ দিয়ে করি, আমরা ভিতরে শুধু হিসাবটা করব। দেখো তারিখ বিবরণ, টাকা টাকা। তাহলে আমাদের আয় ব্যয় বের করতে বলছো। তাহলে আমরা 2017 সালে আমরা শুরুতে যদি আয় বের করি, কেমন? জানো আয় কবে হয়েছে দেখো। 1 তারিখে তো আয় হয় নাই। 2 তারিখে প্রতিষ্ঠানের জন্য এত টাকা যন্ত্রপাতি ক্রয় করছে, এখানে আয় হয় নাই। ঠিক আছে, গাড়ি মেরামত করে আয় করেন, এই যে 21 তারিখে যাইয়া হচ্ছে আয় হয়েছে। তাহলে আমরা যদি লিখি 21 তারিখ, আচ্ছা এখানে যদি আয় লিখি আয় সমূহ কেমন, হেডলাইন দিলাম আমরা এটা। একুশ তারিখ বলছে গাড়ি মেরামত, গাড়ি মেরামত বাবদ আয় 80,000 টাকা। আর কোনো আয় আছে কিনা দেখো তো। ওয়ার্কশপের ভাড়া প্রদান, এটা একটা ব্যয়। প্রতিষ্ঠানের কর্মচারীর ভাড়া প্রদান, এটাও ব্যয়। মালিকের গাড়ি মেরামত, এই যে আরেকটা আয়। গাড়ি মেরামত করে এখানে টাকা আয় হয়েছে তার, কেমন, ব্যবসার জন্য আয় হয়েছে। আবার মালিকের জন্য মূলত উত্তোলন এটা। ঠিক আছে, তাহলে গাড়ি মেরামত, মালিকের গাড়ি মেরামত বাবদ আয়, মেরামত বাবদ আয় 15,000। 95,000। আর তো নাই কোনো আয় আছে না, এগুলো হচ্ছে কি মোট আয়। এখন আমরা ব্যয় সমূহ বের করব। এখানে তুমি লিখে দিতে পারো মোট আয়, ব্যয় সমূহ। কি কি ব্যয় হয়েছে দেখো। 1 তারিখে কি ব্যয় হয়েছে কোনো, এটা তো মূলধন হিসাবে আসছে, এখানে কোনো ব্যয় নাই। কেমন, প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য আসবাবপত্র যন্ত্রপাতি ক্রয় করেন, এটা কিন্তু ব্যয় না, এটা হচ্ছে সম্পদের বিনিময়ে সম্পদ আসছে। গাড়ি মেরামত, এটা তো আয়। ওয়ার্কশপের ভাড়া প্রদান, এই যে একটা ব্যয় পেয়েছে আমরা 2017, যদি আমরা এখানে লিখি আবার 2017 জানু 26 ওয়ার্কশপের ভাড়া প্রদান করছে। তাহলে ওয়ার্কশপের ভাড়া প্রদান 21,000 টাকা। তারপরে দেখো 28 তারিখ কর্মচারীদের বেতন প্রদান, এটাও একটা ব্যয়। কেমন, কর্মচারীদের বেতন প্রদান 25,000। ঠিক আছে, আর পরেরটা তো আয়, এই ব্যয় আমরা দুইটা পাইছি, আয় দুইটা ব্যয় দুইটা। তাহলে 21 আর 25 কত হয়, 46। এই তো এখন লেখো মোট ব্যয়, শেষ তোমার অঙ্ক। একদম ইজি না, আয় ব্যয়। এখন তোমার হচ্ছে আয় ব্যয় চিনতে হবে। এই জন্য হচ্ছে আমাদের যে বেসিক যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবা, প্রয়োজনে 2-3 বার করে দেখবা, দেখতে তোমার অসুবিধা নাই। ঠিক আছে, এখন আমরা গ দাগ কোশ্চেনটা দেখি। আমাদের ক খ কিন্তু শেষ। গ দাগ হচ্ছে কি, জানুয়ারি 1, 16, 28, 30। ঠিক আছে,
এর হচ্ছে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের উপরে প্রভাব। তাহলে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব, মানে এ ইকুয়াল এল প্লাস ওই, এই প্রভাবটা দেখাতে হবে আমাদেরকে। তাহলে আমরা পূর্বের ন্যায় কী করে ফেলবো, একটা চক টেনে ফেলবো। চকে আমরা কি নিয়ে নিব, তারিখটা আগে নিয়ে নিব, দেন হচ্ছে ধীরে ধীরে আমরা এগুলা বের করব। আমাদের কয়টা কলাম হবে সেটা আমরা এখন বের করব। চলো শুরু করি। আমাদের তারিখ এখন মনে রাখতে হবে। দেখো 1/16 আর 28, সেটা হচ্ছে প্রশ্ন, তোমরা দাগ দিয়ে দিবে, যেমন 1/16, 28 আর হচ্ছে 30। তাহলে 1 তারিখ দেখো জহির 5 লক্ষ টাকা নিয়ে নগদ 5 লক্ষ টাকা, তাহলে নগদ একটা আমি পাইছি, আসবাবপত্র আনছে কেমন, 2টা পাইছি, আর 2টা মিলাই হচ্ছে মূলধন হিসাবে আনছে, তার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব কেমন। তিনটা জিনিস পেয়ে গেছি আমরা 1 থেকে। তারপর 16 তারিখ বলছে প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয় করছে, যন্ত্রপাতি নগদ টাকা দিয়ে ক্রয় করছে, নগদ টাকা চলে গেছে, তাহলে প্রত্যেকটা সম্পদের জন্য আমাদের আলাদা ঘর লাগবে, তাহলে যন্ত্রপাতি আসছে সেটা একটা সম্পদ, তাহলে আমরা যন্ত্রপাতি নামে একটা কলাম আনলাম। ওকে, গাড়ি মেরামত করে, আচ্ছা এটা আসবে না। 28 তারিখ বলছে আমাদেরকে প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন প্রদান করছে, নগদ টাকা থেকে চলে যাবে, বেতন প্রদান করলে বিনিময়ে মালিকানা সত্ত্ব থেকে একটা খরচ হিসেবে চলে যাবে, দুদিকে প্রভাবিত করছে, আর নতুন কোনো কলাম আসবে না। মালিকের গাড়ি মেরামত বাবদ আয়, তাহলে মালিকের গাড়ি মেরামত বাবদ আয় হয়েছে, আয় হলে মালিকানা সত্ত্ব কী হয় আমাদের বাড়ে। এখন মালিকের গাড়ি মেরামত বাবদ যে আয় হয়েছে, এখন এই জিনিসটা আবার যেহেতু মালিকের, ঠিক আছে, মালিক তো আর আমাদের জন্য দেনাদার পাওনাদার এরকম কিছুই না, সেখান থেকে তো আয় হয়েছে। এখন যদি নগদ দিয়ে দিত তাহলে আমরা সরাসরি নগদ টাকায় প্রভাবিত করতে পারতাম, এখানে নগদ বাকি কিছুই বলে নাই। আর মালিকের সাথে ব্যবসায়ের সবসময় হচ্ছে দায়িত্ব এবং অধিকারের একটা সম্পর্ক, ঠিক আছে, এটা মাথায় রাখবা, দায়িত্ব এবং অধিকারের যে ওই যেটাকে বলে ওনার্স ইকুইটি, এটাকে বলে দায়িত্ব প্লাস হচ্ছে অধিকার। দায়িত্ব কি, সে ব্যবসায় মূলধন দিবে, বিনিময়ে সে এটার অধিকার পাবে, মানে হচ্ছে কোনো কিছু পাবে। এখন সে যখন তোমার এখান থেকে কি নিয়ে গেছে, একটা সেবা নিছে, তার মানে সে এখান থেকে একটা সেবা নিছে না, সেবাটা সে টাকার মাধ্যমে নিছে, মানে মেরামতের মাধ্যমে নিছে, তাহলে এটা তার জন্য একটা উত্তোলন, ঠিক আছে। তাহলে বিনিময়ে আমাদের একটা আয় হয়েছে, কাজটা করে আমাদের প্রতিষ্ঠানটা একটা আয় হয়েছে। আবার একই সাথে ওই কাজটার বিনিময়ে আমাদের যেহেতু মালিকের কাজ করছে আমরা, সেক্ষেত্রে আমাদের দেনাদার, আমরা সাধারণত হচ্ছে আয় হলে কী করি, কিন্তু একটা দেনাদার, বাকিতে হলে দেনাদার ক্রিয়েট করি না, অথবা নগদে, হয় নগদ না হয় দেনাদার হয়ে যায়, বাকিতে হলে দেনাদার হয়, নগদ হলে নগদ হয়। এখন যদি এটা হচ্ছে থার্ড পার্টি, মানে হচ্ছে তৃতীয় পক্ষের ব্যক্তির কাছে করলে, এখন আমরা মালিকের করছি, মালিকের সাথে আমাদের দেনাদার পাওনাদারের কোনো সম্পর্ক না, মালিকের সাথে হচ্ছে দায়িত্ব অধিকারের কথা। তো সেক্ষেত্রে হচ্ছে মালিক যখন ব্যবসায় দেয় তখন হচ্ছে মূলধন, যখন ব্যবসা থেকে নেয় তখন হচ্ছে উত্তোলন। তাহলে এখন কি ব্যবসা থেকে দিছে না নিছে, নিছে, সেবা নিছে, তাহলে নিলে কি হবে, উত্তোলন হবে। তাহলে উত্তোলনটা কোথা থেকে বাদ যাবে, মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। দেখো মালিকানা সত্ত্ব, আমরা যখন এই মালিকের গাড়িটা সার্ভিসিং করায় আমরা টাকা পাইছি, তখনও মালিকানা সত্ত্বতে বাড়ছে কি হিসাবে, আয় হিসেবে। আবার একই সাথে সেম কারণে মানে ওই মালিকানা সত্ত্ব থেকে উত্তোলন হিসাবে চলে গেছে। কোনো ডাউট আছে এটা বুঝতে? আশা করি আর কোনো ডাউট নেই এটা নিয়ে, বুঝতে পারছো। মাথায় রাখবে হচ্ছে ওই মানে কি, ওনার সিকিউরিটি, মানে মালিকানা সত্ত্বের সাথে হচ্ছে দায়িত্ব অধিকারের সম্পর্ক, সেইভাবে চিন্তা করবো। এই তো আমাদের আর কিছু না, এই 4টার কথা আমাদেরকে বলছে। তাহলে আমরা দেখি, এইদিকে শুধু মালিকানা সত্ত্ব পাইছি, এদিকে হচ্ছে 3টা পাইলাম কেমন।
তুমি চাইলে দায়ের জন্য একটা কলাম রাখতে পারো, আর যদি প্রয়োজন না মনে করো রাখার দরকার নাই। এদিকে 3টা হবে। আমরা যদি এটাকে মাঝখান দিয়ে একটু ভাগ করি, ঠিক আছে। এখানে হচ্ছে নগদ আসবাবপত্র আর হচ্ছে যন্ত্রপাতি, দিলাম নগদ আসবাবপত্র আর হচ্ছে যন্ত্রপাতি। দাও তারিখ। এখন তো পারবার, সমস্যা নাই। কলাম যখন বের করা হয়ে গেছে তখন আর বাকিটা কোনো সমস্যাই নাই। এটা হচ্ছে L প্লাস ওই লাইবিলিটি, কিন্তু লাইবিলিটির কোনো কলাম আমরা রাখিনি, এটা দিয়ে দিচ্ছি আমরা মালিকানা সত্ত্ব। কেমন? যেহেতু আমাদের লাইবিলিটি নাই, আর তুমি যদি রাখতে চাও রেখে দিবে খালি, সমস্যা নাই, তাহলে এটার একটা পরিপূর্ণতা আসবে আজকে। আচ্ছা, নগদ, আর এখানে হচ্ছে আসবাবপত্র, যন্ত্রপাতি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমাদের কত কত তারিখ বলছে, এটা আমি বারবার বলে যাই। দেখো 1 তারিখ 2017 জানো 1, তাহলে নগদ টাকা নিয়ে আনছে। নগদ টাকা হচ্ছে 5 লক্ষ টাকা আমাদের বাড়ছে, ঠিক আছে। আবার আসবাবপত্র আনছে 50,000 টাকা। এই 2টা জিনিস নিয়ে আসছে কি হিসাবে? মূলধন হিসাবে, বিনিয়োগ হিসাবে। তাহলে এই 2টা মিলাই হচ্ছে তার মালিকানা সত্ত্ব। 5,50,000 হচ্ছে মালিকানা সত্ত্ব। তারপরে দেখো জানুয়ারি 16 তারিখ বলছে আমাদেরকে। 16 তারিখে কি বলছে? প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এত টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করছে। টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করছে 65,000 টাকা চলে গেছে আমাদের। যন্ত্রপাতিতে বাড়ছে, মানে যন্ত্রপাতি আসছে আমাদের 65,000 টাকার। এদিকে কোনো প্রভাব পেল না, ঠিক আছে। আমরা সম্পদ দিয়ে সম্পদ ক্রয় করছি। $5,50,000 65 50,000 5 লক্ষ থেকে 65 গেলে 35, কারণ 4,35,000। তারপর হচ্ছে 28 কেন আমাদের স্পেসিফিক বলছে যেন 28 তারিখ বলছে। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন 25,000 টাকা। বেতন প্রদান করছে। দেখো বেতন প্রদান কি আমাদের জন্য একটা খরচ, তাহলে মালিকানা সত্ত্ব থেকে চলে যাবে 25,000, ঠিক আছে। বিপরীতে এটা কি টাকা, নগদ টাকা চলে গেছে না 25,000 টাকা, তাহলে নগদ টাকা থেকে চলে গেছে, এই তো। এখন ব্যালেন্স করো কত থাকে? 5,25,000 টাকার, এখানে 65, এখানে 50, এখানে দেখো 35 থেকে 25 গেছে, আর হচ্ছে 4,10,000। দেন হচ্ছে আমাদের 30 তারিখ বলছে। 30 তারিখ বলছে মালিকের গাড়ি মেরামত করে 15,000 টাকা পাইছে, ঠিক আছে। তাহলে এটা নগদ টাকায় পায় না। আমরা একটু আগে বলছি মালিকের সাথে সম্পর্ক হচ্ছে ওইর, ঠিক আছে, দায়িত্ব অধিকারের সম্পর্ক। সেক্ষেত্রে নগদ আসবে না, আসবাবপত্র না, যন্ত্রপাতি না, তার মানে সবগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে। এখন বুঝো, গাড়িটা যখন আমরা সার্ভিসিং করাচ্ছি সেটা আমাদের জন্য কি আয়। এখন আমরা তো জানি যে আমাদের আয় বাকিতে হোক আর নগদে হোক সেটা আমাদের জন্য আয়, যেটা মালিকানা সত্ত্বকে বাড়ায়। তাহলে কি আমরা লিখতে পারি যে মালিকানা সত্ত্বকে বাড়াইছে 15,000 টাকা, এটা হচ্ছে আয়। এখন যদি নগদে হইতো তাহলে আমি কোথায় লিখতাম? নগদে লিখতাম। যদি আমার এই টাকাটা যদি বাকিতে আমি দিতাম, মানে বাইরের কোনো পক্ষ, তাহলে এখান থেকে একটা কর্টেন আমি দেনাদারে লিখতাম নাকি ভবিষ্যতে পাবো। কিন্তু এটা হচ্ছে মালিককে সার্ভিস দিচ্ছি আমি, তাহলে মালিকের সাথে ব্যবসায়ের সাথে হচ্ছে মূলধন আর উত্তোলনের সম্পর্ক, ঠিক আছে। যেহেতু মালিকের কাজ করছি, তাহলে মালিক তো এখন ব্যবসায়ী টাকা দিছে না নিয়ে গেছে? ব্যবসায়ী টাকা দেয় নাই, এই টাকার বিনিময়ে সে সার্ভিস নিয়েছে, অর্থাৎ উত্তোলন করছে। তার মানে একই সাথে তার আবার এখান থেকে 15,000 টাকা চলে যাবে। ক্লিয়ার? এখন বুঝছো এটা?
আর আশা করি কোনো কোশ্চেন থাকার কথাই না। এটা মাথায় রাখবা, মালিকের সাথে হচ্ছে দায়িত্ব অধিকারের সম্পর্ক, অর্থাৎ মূলধন এবং উত্তোলনের সম্পর্ক। তাহলে সেম যে অ্যামাউন্টটা এটার সাথে এটা কাটাকাটি গেছে গা, 5,25,000ই থাকবে আমাদের এখানে, আর এখানে 65, এখানে 50, 4,10,000। এখন এই পাশ আর এই পাশ আমরা যোগ করে দেবো, আমাদের তো শেষ, আর তো কিছু বলা নাই, ঠিক আছে। তাহলে সিঙ্গেল লাইন টেনে হচ্ছে আমরা ব্যালেন্সটা বসাবো। এই পাশে তো 5,25,000 আছে, দেখি আমরা এই পাশে 5,25,000 হয় কি না। হয় 4,10,000 প্লাস 50 প্লাস হচ্ছে 65,000, 5,25,000। ওকে, তার মানে আমাদের মিলছে 5,25,000, এখানে 5,25,000। তারপর লাইন টেনে দিবা, তাহলে তোমার অঙ্ক এখানে শেষ। এই তো, যখন অঙ্ক শেষ হয়ে যাবে এগুলো তোমরা মুছে দিবা, ঠিক আছে, বাড়তি এগুলো রাখবা না, তাহলে খাতার সৌন্দর্যটা আসবে আর কি। তো এ হচ্ছে আমাদের বোর্ড বই শেষ। আমরা এখন ধীরে ধীরে আমাদের বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব। এখান থেকে আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করব, তারপরে ধীরে ধীরে আমরা নেক্সট অধ্যায় এভাবে করে তোমাদের ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। যদি তোমরা ক্লাসগুলো ফলো করো A to Z, ইনশাল্লাহ তোমার A+ কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আর আমরা প্রতি সপ্তাহে একটা করে ফিনান্সের ক্লাস কিন্তু আমরা আপলোড দেব, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যাকাউন্টিং, ফিনান্স এই দুইটা সাবজেক্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো তুমি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো সেটা কমেন্টে জানিয়ে দাও, আর তোমার বন্ধুর সাথে ক্লাসটা শেয়ার করে দাও। কিপ কানেক্টেড। ধন্যবাদ।